আর দিস্ত বলে ওঠে, অনুভূতি নামক শব্দের সাথে সম্পর্ক সকল বিষয়বস্তু জটিলই হয়। একে কখনো সরল নামক দাঁড়িপাল্লায় মাপা সম্ভব নয়। কিন্তু তুমি তো কত সহজেই সেই সরল সোজা বলে দিলে। অদ্ভুত। এদিকে আদিসে এরকম কথাবার্তায় মিম আর নিজেকে সংযত করতে পারল না, ফলে ব্যর্থ হয়ে যায়। তা সত্ত্বেও মিম নিজেকে নিয়ন্ত্রণ রাখার সম্পূর্ণ চেষ্টা করে দৃঢ়তার সহিত আদিসকে বলে ওঠে, আপনার কাছে যদি এটা অদ্ভুত লাগে তাহলে অদ্ভুতই, কিন্তু আমি যা বলছি একদম সঠিক বলছি। মিমের কথা শোনা মাত্রই আদিসের দৃষ্টি আচমকা শক্ত হয়ে এলো। উনি তো টেবিলের উপর পূর্বের তুলনায় কিঞ্চিত এগিয়ে এসে ধারালোভাবে বললেন মিমকে, তুমি তো এতটাও কঠোর না যতটা দেখানোর চেষ্টা করছো। এই কঠোরতার কারণ কি? বয়ফ্রেন্ড আছে নাকি? কি মনে করে মিমো আদিসের ন্যায় টেবিলের উপর এগিয়ে এসে পূর্বের দৃঢ়তা বজায় রেখে বলে ওঠে আদিসকে, আমি এতটাই কঠোর যতটা দেখাচ্ছি। আর রইল বয়ফ্রেন্ড নামক মানুষটির কথা, সে আছে কি নেই তা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না। এবার এ পর্যায়ে আদিত্য তার ছেলে হাসি দিয়ে বলে ওঠেন, হাত মুঠো শক্ত করে দিয়ে তার সহিত, বা মিম বাহ, কি সহজেই বলে দিলে। এই নিয়ে আমাকে মাথা ঘামাতে হবে না। কিন্তু তুমি মানো বা নাই মানো, তোমার প্রতিটি ব্যাপারে আমি হস্তক্ষেপ করবই। এতে তুমি কখনোই আমাকে বাধা দিতে পারবে না। মাইন্ড ইট, কখনোই না। এদিকে আদিতে এরকম কথায় মিম তো হতভম্ব হয়ে এলো। নিজের চোখকেও যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না মিম। মিম অনুভব করলো তার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিকের তুলনায় ক্রমশই বেড়ে চলেছে। মিম নিমিষের জন্য আদিতে শক্ত দৃষ্টি বরাবর চাইলো, অতপর শুকনো একটা ঢোক গিলে বলে উঠল, আপনি কি তাহলে আমাকে এসব কথা বলার জন্যই ডেকেছিলেন? সাথে সাথে আদিসও বলে ওঠে, অবভিয়াসলি এগুলো বলার জন্যই ডেকেছিলাম তোমাকে। কিন্তু মিস আমি তোমার ব্যবহারে একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছি। মিম তো বলে ওঠে, আপনি আজ এমনটা করবেন এটা জানলে আমি কখনোই আপনার সাথে দেখা করতাম না আর আসতাম না। মিমের কথাতে আদিত একদম শান্তভাবে চেয়ে রইল মিমকে, আর বলে উঠল, তুমি না আসলে আমি তোমাকে তুলে নিয়ে আসতাম, একদম সিম্পল। আদিতে এরকম কথায় মিম তো অবাক হয়ে হাঁ হয়ে রইল। আর মিম আশ্চর্য হয়ে আদিসকে বলে উঠল, আপনি আমায় কিডন্যাপের হুমকি দিচ্ছেন? আদিস পূর্বের ন্যায় বলে উঠলেন, হ্যাঁ দিচ্ছি। এনি প্রবলেম? মিমো এবার বলে ওঠে, আপনার কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি আদিস। সাথে সাথে আদিসও বলে ওঠে, আমিও তোমার কাছ থেকে এরকমটা একদম আশা করেছিলাম না। মিম আবার বলে ওঠে, তো কি আপনি চাইছেন আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাই? তখন আদিস বলে ওঠে, অবশ্যই। মিম কি মনে করে চট করে বলে ফেললো, আমি কখনোই রিলেশনে যেতে চাইনি। আদিত আচমকা উগ্রীব হয়ে মিমকে বলল, আমিও চাই না রিলেশনশিপে যেতে, আর আমি তোমাকে আমার সাথে রিলেশনে যেতে বলছি না। মিমও তখন শান্তভাবে বলে ওঠে, তাহলে কি বলতে চাইছিলেন আপনি? তখন আদিত বলে ওঠে, আমি সোজা কথা তোমাকে বিয়ে করতে চাই, আর তোমার পরিবারের মতেই তোমাকে বিয়ে করতে চাই। মিম আর আদিসের কথায় উত্তর দিল না, বরং সাহস করে কিছুক্ষণ ওনার দৃষ্টি বরাবর চেয়ে রইল। অতঃপর দৃষ্টি নত করে মিম বলল, আদিত বাস্তবতা মানতে শিখুন। বিয়ে করতে চাই বললেই বিয়ে হয়ে যায় না, সবকিছু দেখে শুনে বিয়ে করতে হয়। আদিত তখন উগ্রীব হয়ে বলে ওঠে, আমার মধ্যে কি কমতি আছে মিস? বলো, আমি নিজেকে শুধরে নিচ্ছি। এবার এ পর্যায়ে মিম হঠাৎ আর নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে আদ্রিসকে, আপনার মধ্যে কোনো কমতি নেই আদিত, বরং আমার মধ্যে কমতি আছে। এসব ছাড়ুন, আজ বরং আমি উঠি। আজ আমার প্রচন্ড মাথা ধরেছে। কথাটা বলেই মিম চেয়ার ছেড়ে উঠতে নিল, কিন্তু এর আগে আদিত মিমের হাত ধরে মিমকে উঠতে বাধা দিলেন। পুনরায় আদিত মিমকে বসিয়ে বললেন বেশ দৃঢ় কণ্ঠে, আমার জীবনটাকে মধ্য সাগরে ডুবিয়ে দিয়ে তুমি কি করে ভাবলে যে আমার প্রশ্নের জবাব না শোনা অবধি তোমাকে আমি যেতে দেব? এবার এ পর্যায়ে মিম গরম চোখে আদিতের দিকে চেয়ে বলল, এটা পাবলিক প্লেস আদিত, আর আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? আদিতও তখন শান্ত স্বরে বলে ওঠে, সাহস দুঃসাহসে কিছুই দেখাইনি এখনো আমি। সো ভদ্র মেয়ের মতো বসে আমার প্রশ্নের জবাব দাও। এবার ওনার এরকম আচরণে মিম অকারণেই বেশ গো ধরে বসল। হাতে মুঠো শক্ত করে মিম বলল, এবার আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্য নই। এদিকে আদিস হয়তো মিমের কথায় বেশ চটে গেল। আদিস মিমকে বলে উঠল, মিস আমাকে বাধ্য করো না। পাবলিক প্লেসে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না। সাথে সাথে মিমও বলে ওঠে, আমিও এমনটা চাই না, এজন্য ভালোই ভালোই বলছি আমাকে যেতে দিন। আদিস তখন একটা ভ্রু নাচিয়ে বলে ওঠে, আচ্ছা তাই, আমিও নাচর বান্দা। আমার জবাব আজকে না পাওয়া অবধি আমি ছাড়ছি না তোমায়।
যত দ্রুত অ্যান্সার দিবে তত দ্রুত ফি হয়ে যাবে। অতঃপর আদিসের জিদের কাছে কথাবার্তার কাছে মিম হার মানতে বাধ্য হয়। বেশ জোরে নিঃশ্বাস ছেড়ে নত মস্তিষ্কে দুটো চোখ বন্ধ করে মিম বলে ওঠে, আপনাদের ক্লাসের সাথে আমাদের ক্লাস কখনোই মিলবে না। আপনাদের এই হাই ক্লাসের সোসাইটিতে আব্বু কখনোই আমাকে বিয়ে দেবে না। আদিত কিছুক্ষণ মিমের দিকে তাকিয়ে মিমের কথাগুলো শুনল নিশ্চুপভাবে। অতঃপর হাসতে হাসতে মিমকে বলে উঠল, সিরিয়াসলি মিস মিস, এরকম রিজনের জন্য তুমি আমাকে না করলে? এবার আদিসের কথায় মিম চোখ তুলে উপরে তাকিয়ে বলে ওঠে, আপনার জন্য এটা একদম সিম্পল রিজন হলেও আমার জন্য এই রিজনটাই যথেষ্ট। আপুর বিয়ের সময় আব্বু আম্মুকে দেখেছি আমি। আপনার হলুদে করা কাণ্ডের জন্য আপুকে মিথ্যা অপবাদ দিতে শুনেছি, আত্মীয়দের তীক্ষ্ণ কথা শুনেছি। আপনাকে বিয়ে না করার কারণ আর কি চাই? আদিত কিছুক্ষণ মিমের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে রইল। তারপর মিমের দিকে তাকিয়ে বলে উঠল, মানুষের কথায় এত কান দাও কেন তুমি? সোসাইটিতে এমন লোকের অভাব নেই, তাই বলে তাদের কথায় আমাদের জীবন থেমে থাকবে না? মিমোর সাথে সাথে আদিসের উত্তরে বলে ওঠে, আমিও তাদের কথায় কান দিতে চাই না, কিন্তু এমনটা না করেও থাকতে পারি না, কারণ এ সমাজেই আমাদের বাস করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপুর এমন ফ্যামিলিতে বিয়ে হওয়ার পর আমাদের ফ্যামিলিতে বিয়ে মানে আব্বু আম্মুকে মেন্টাল প্রেসারের মধ্যে রাখা। আদিস তখন বলে ওঠে, আচ্ছা এই কথা, আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো, তাদেরকে এ বিয়ের ব্যাপারে নিশ্চিত থাকতে বলবো। আদিসের কথায় মিম সাথে সাথেই বলে ওঠে, কথা বলে লাভ নেই, তারা রাজি হবে না। সবচেয়ে বড় কথা, আমিও রাজি না, কারণ সমাজে কটু কথা শোনার মতো ধৈর্য শক্তি আমার নেই। আমি খুবই দুর্বল, কেউ কিছু বললে আমি মোটেও সইতে পারি না। কথাগুলো বলেই মিম একটা জোরে নিঃশ্বাস ছাড়লো আর আদিসকে বলল, আপনার প্রশ্নের জবাব দেওয়া শেষ, এবার আমি উঠি। প্লিজ আমাকে আর বাধা দেওয়ার চেষ্টা করবেন না। এই বলেই মিম চেয়ার ছেড়ে উঠে গেল। আশপাশে না চেয়ে চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে চলে এলো মিম। পিছে আদিস মিমকে একবারের জন্য ডাকলেন না। হ্যাঁ, এটাই চাইছিল মিম। মিম চাইছিল আদিসের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে। অবশেষে মিম হয়তো সেই সিদ্ধান্তে সফল হতে চলেছে, কিন্তু এই সফলতায় মিমের জন্য আনন্দ বয়ে আনলো না, বরং কোথাও একটা সূক্ষ্ম যন্ত্রণা ফুটে উঠল। কিন্তু মিম চাইলেই এই যন্ত্রণাকে দূর করতে পারবে না, বরং এই যন্ত্রণাকে তিলে তিলে উপভোগ করতে হবে মিমকে। এর কারণও অবশ্য আছে, তা আদিসের অজানা। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার, দূর আকাশে বসেছে উজ্জ্বল তারার মেলা। সে তারার দিকে চেয়ে চেয়ে মিম কাটিয়ে দিচ্ছে কিছুটা মুহূর্ত। বারংবার দৃষ্টির সামনে আদিসের প্রতিচ্ছবি ভেসে উঠছে। মিমের বলা প্রত্যেকটা কথায় ওনার চেহারার প্রতিক্রিয়া মিমকে ক্ষণে ক্ষণে ব্যাকুল করে তুলেছে। কিন্তু এই ব্যাকুলতার কোনো শেষ নেই, না আছে কোনো সমাধান। দিন শেষে মিমের এই অনুভূতি, এই পরিস্থিতি হয়তো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে, হয়তো ইচ্ছের বিরুদ্ধে, বা হয়তো জীবনে জাতাকলে পড়ে। মিম একটা জোরে নিঃশ্বাস ছেড়ে পাশে তাকাতেই মিমের আপুকে দেখতে পেল। আপু দাঁড়িয়ে আছে, হাতে তার ফোন, মিমের দিকে উদ্বিগ্ন চাহনিতে তাকিয়ে। মিমের দিকে ফোনটা এগিয়ে দিয়ে আপু উত্তেজিত হয়ে বলল, আমু তোর সাথে কথা বলবে, এই নে ফোনটা নে। বলেই ফোনটা মিমের হাতে ধরিয়ে দিল। আর মিমও ফোনটা কানে নিতেই ওপাশ থেকে আম্মু উত্তেজিত হয়ে বলল, পরশুদিন ইয়াসির আসবে তোকে দেখতে। পরশুদিন যেহেতু কলেজ নেই, তাই সকাল সকাল নাফিসার সাথে বাসায় চলে আসিস। আমি বিয়ানকে বলে রাখবো এ ব্যাপারে। আম্মুর মুখে ইয়াসিরের নাম শুনে মিম কিছুক্ষণ অবাক হয়ে রইল। তারপর নিজেকে কিছুটা শান্ত করলো মিম, কারণ এই ইয়াসিরের ব্যাপারে বহু আগে থেকেই অবগত মিম। কিন্তু রূপকথার রাজ্যের ভেতরে নিজের পছন্দ, নিজের অনুভূতি বেড়াজালে এ বাস্তবতা বেমালুম ভুলে গিয়েছিল মিম। এ অদ্ভুত রে মিম মাঝে মাঝে নিজেকে চিনে উঠতে পারে না। মিম নিজের আচরণে, নিজের অনুভূতিতে ক্ষণে ক্ষণে নিজেই বিভ্রান্ত হয়ে পড়ে। আসলে মিমের এই অগোছালো জীবনে এই মনটা কি চায়? মিমের এই অগোছালো অনুভূতি কার সঙ্গ পেতে চায়? যেমনটা এই মুহূর্তে হচ্ছে। মিমের আপুর অগোচরে মিম চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর মিম তার আম্মুকে ছোট করে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই আপুকে ফোনটা ধরিয়ে দিল মিম। মিমের আপু ফোনে আম্মুর সাথে কথা বলতে বলতে রুম থেকে চলে গেল। এদিকে মিম পুনরায় ভাবনার জগতে পাড়ি জমালো। গত 2 বছর আগে আপুর এক কলিগ মিমদের বাসার দাওয়াতে আসেন। দাওয়াতে এসেই হুট করে উনি ওনার ছেলের জন্য আপুর কাছে মিমের বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। আপু তখন অবিবাহিত ছিল এবং আপুকে বাদ দিয়ে মিমকে পছন্দ করায় ইনিয়ে বিনিয়ে সেই আঙ্কেলকে না করে দেয়। কিন্তু উনি, অর্থাৎ ইয়াসিরের বাবা, সেই সময় বললেন উনি না শুনতে চায় না।
আর বিয়ে যে এখনই দিতে হবে এমনটাও নয়। আপুর বিয়ের পরই মিমের বিয়ে হবে।